এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হয়েছে তোর? মুখ বেলুনের মতো ফুলে রেখেছিস কেন? ঈর্ষা উল্টো সন্দেহ বাতিক কণ্ঠে শুধায়, এটা কয়েক নাম্বার? সাদাতের দৃষ্টি গাঢ় হলো, ভ্রুক্ষেপহীন ভাবে অবলীলায় জানালো, 10 নম্বর। ঈর্ষার মাথা চক্কর দিয়ে উঠল। এই ছিল এতগুলো গার্লফ্রেন্ড। সে স্তম্ভিত নয়নে তাকায় সাদাতের দিকে। সাদাত সেই চাহনি উপেক্ষা করে ড্যাম ক্যাট ভাব নিয়ে বাইকে উঠে পড়ে। গম্ভীর কণ্ঠে বলে, দ্রুত বাইকে ওঠ। ঈর্ষা মুখ বাঁকিয়ে বাইকে উঠে পড়ে। সাদাত বাইক স্টার্ট দিয়ে বলল, আমাকে ধরে বস, নয়তো দেখা যাবে পিছন থেকে ঠাস করে মাঝ রাস্তায় পড়ে গেছিস। ঈর্ষা থামটে মেরে বলল, পড়বো না। সাদাত ঠোঁট বাঁকা করে ফেচাল হাসি দেয়। তারপর হঠাৎ করে বাইকের অ্যাক্সেল টেনে স্পিড বাড়িয়ে দেয়। বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, চারিপাশে দৃশ্য ঝাপসা হয়ে যাচ্ছে গতির তীব্রতায়। ঈর্ষার বুক দুরু দুরু করছে। ভায়া যেন হৃৎপিণ্ডটাকে মুঠো করে ধরে রেখেছে। মনে হচ্ছে এখনই যদি পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। স্পিড আরো বাড়ছে। ঈর্ষা দেশে হারা হয়ে 2 হাতে সাদাতের শুভ্র শার্ট শক্ত করে চেপে ধরে। ভয় আর উৎকণ্ঠায় তার পুরো শরীর কাঁপছে। সে সাদাতের কাঁধের কাছে মুখ এনে ভারত কণ্ঠে ফিসফিস করে বলল, সাদাত, বাইকের স্পিড কমা, আমার ভীষণ ভয় করছে। সাদাত শব্দ করে হেসে বলল, এই তোর সাহস, ভিতর ডিম কোথাকার। সাদাতের দৃষ্টি ব্যস্ত রাস্তার দিকে, চোখে তীক্ষ্ণ মনোযোগ। ঈর্ষা একটু মাথা উঁচিয়ে তাকায়। বাইকের মিররে চোখ যায় তার। সেখানে স্পষ্ট দেখতে পায় সাদাতের ওষ্ঠকোণে জোড়া গুপ্তা হাসির রেখা খেলে যাচ্ছে। এতক্ষণ ধরে তার ভয় আতঙ্ক সবকিছুই ছিল সাদাতের জন্য নিছক উপভোগের বিষয়। এটা বুঝতে পেরে ঈর্ষার মেজাজ মুহূর্তে সপ্তমে চড়ে বসে। রাগে গরম হয়ে উঠে এক হাতে দুম করে কিল বসিয়ে দেয় সাদাতের পিঠে। সাদাত আকস্মিক আঘাতে সামান্য কেঁপে উঠে। সাথে সঙ্গে এক মৃদু আর্তনাদ বেরিয়ে আসে তার মুখ থেকে। উফ ঈর্ষা। বাইক সামলে নিতে নিয়ে সে অবাক দৃষ্টিতে তাকায় মেয়েটার দিকে। ঈর্ষার মুখ রাগে টকটকে লাল, চোখ দুটো জল করছে। মনে হচ্ছে সুযোগ পেলে সে আরো কটা কিল বসিয়ে দিত। সারহান পার্টি অফিসে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। শরীর কেমন ম্যাজম্যাজ করছে। সকাল থেকে 3 ঘন্টা গুরুত্বপূর্ণ মিটিং করেছে সে। এসবের মাঝে মেহমুদ রইস এবং হৈমের বিষয় নিয়ে বেশ চিন্তিত। আজকে অনেক প্রেশার গেছে তার উপর দিয়ে। সারহান কিছুক্ষণ আগে আবারকে পাঠিয়েছে মেহমুদ রইসের খোঁজ খবর নেওয়ার জন্য। আপাতত হৈমের কোনো চিন্তা তার মস্তিষ্কে নেই। বাচ্চাটাকে সারহান রাতে তার ফ্রেন্ড মনের কাছে দেখভালের জন্য রেখে এসেছে। সারহান অধৈর্যের সহিত শার্টের উপরের বাটন খুলে ফেললো। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল আরামদায়ক চেয়ারটাই। এই শীতের দুপুরে বেশি চলছে অফিসের রুমটাই। কেমন যেন নিস্তব্ধ সে পরিবেশ। রুমের বাহিরে গার্ডরা পাহারা দিচ্ছে। নিস্তব্ধতার জোয়ার ভাঙলো সারহানের ফোনের কর্কশ রিংটনের শব্দে। সারহান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো। বিরক্তির সহিত সামনে থাকা টেবিলটায় চোখ বন্ধ করে ফোনটা খোঁজার প্রয়াস চালালো। ফোনটা টেবিলে পেল। ফোনটা রিসিভ করে কানে চেপে ধরতে অপর পাশ হতে মেয়েলি রিনরিনি কণ্ঠস্বর ভেসে এলো, এমপি সাহেব কেমন আছেন? সারহানের কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়লো। স্বাভাবিক ভ্রুযুগল কুঁচকে গেল। ভরাট কণ্ঠে বলল, আমাকে আবার জ্বালাতন করছো মেয়ে? মেয়েটি হাসলো বোধ হয়। জ্বালাতন কোথায় করলাম? আপনার মতো ব্যস্ত মানুষের একটু খোঁজ খবর নিচ্ছি। কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে ছোট বাচ্চা। এই মেয়ে, তোমার বয়স কত? সারহান ধমকে বলল। মেয়েটি একটু রাগ দেখে বলল, আমি মোটেও বাচ্চা নই এমপি সাহেব, আমার বয়স 19 বছর। সারহান চোখ মেলে সিলিং এর দিকে তাকায়। ওষ্ঠ কামড়ে গম্ভীর কণ্ঠে শোধায়, আমার বয়স কত জানো? হ্যাঁ জানি, মাত্র 28। মাত্র? জানেন, এখনকার দিনে 30 বছর অনেক মেয়েদের কাছে কিছুই না। তারা তো সুগার ড্যাডিকে বিয়ে করে বিন্দাস সময় কাটাচ্ছে। তুমিও সুগার ড্যাডিকে বিয়ে করে নাও মেয়ে, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও। সারহান শক্ত গলায় বলে। হরিত্রিকা কিছুক্ষণ মনে থেকে জিজ্ঞেস করে, দুপুরে খেয়েছেন? সারহানের কাট কাট জবাব, তোমাকে বলতে বাধ্য নই আমি। আপনার কথাগুলো কিসের মতো জানেন? কিসের মতো? করলার রসের মতো বিটঘুটে তিতো।
বলেই অরিত্রিকা ফিক করে হেসে দিল। সারহানের চুয়াল শক্ত হয়ে উঠল। সে পুনরায় চক্ষুদায় বন্ধ করে ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ফের মেয়েলি কণ্ঠস্বরে ভেসে এলো, আপনার করলার মতো তেতো জবান মিষ্টি হবে কিভাবে জানেন? বউয়ের 2-4টা মিষ্টি ঠোঁটের চুমু খেলে। সারহান এই কথা শুনে ফিচেল হাসে। আমার না হওয়া বিবিজান, অরিত্রিকা অস্ফুট স্বরে জবাব দেয়, হুম। তোমার ছোট্ট শরীর কি আমার চুম্বনের তীব্রতা সহ্য করতে পারবে মেয়ে? হয়তো এক মুহূর্তের ওষ্ঠের স্পর্শেই তুমি সংজ্ঞাহীন হয়ে যাবে। সারহান ওষ্ঠ কামড়ে ফিচেল হাসে। এসব কথা তার থাচেনি, কিন্তু এই মেয়েকে একটু শাস্তা করতে 2-1টা কথা বলা যেন অনিবার্য হয়ে পড়েছে। সে বিস্মিত অচেনা মেয়েটার সাহস দেখে। ভাবা যায় একটা সাধারণ মেয়ে হয়ে একজন এমপিকে কল দিয়ে ডিস্টার্ব করার দুঃসাহস দেখিয়েছে। তবে কণ্ঠটা তার অপরিচিত হলেও পরিচিত মনে হয় মাঝে মাঝে। অরিত্রিকা কিংকর্তা বিমূঢ় হয়ে বসে রইল, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ফোনের স্ক্রিনে। এসব কি বলছে সারহান ভাই? চুমু? ছি, ভাবতে লজ্জায় লাল হয়ে গেল, গাল গরম হয়ে গেল, হাসফাস করে উঠল। নিচু স্বরে বলল, এসব আপনি কি বলছেন নেতা সাহেব? একটা অচেনা মেয়েকে এসব কিসমিসের কথা বলছেন, লজ্জা করছে না? সারহান ভরাট কণ্ঠে সাবলীল ভাষায় বলে, লজ্জা পেলে কি করে হবে? ছেলেরা যদি লজ্জা করত তাহলে দুনিয়ায় বাবা ডাকটাই শোনা যেত না। আর হ্যাঁ, কিসমিসের প্রসঙ্গ কিন্তু তুমি নিজেই তুলেছ প্রথম। অরিত্রিকা নাক ধরে মুখ কুচকে বলে, আপনি অসভ্য নেতা সাহেব। না হওয়া বিবিজানের কাছে একটু অসভ্য হওয়া যায়? আমার খেয়ে দিয়ে কাজ নেই আপনাকে বিয়ে করতে যাব। ওসব বিবিজন বলা বাদ দিন। ভয় পেয়ে গেলে? কিসের ভয়? আমার চুমোর ধকল সইতে পারবে না তাই? চুপ করুন সারহা এমপি সাহেব। সারহান দাঁতে দাঁত চেপে কাঠে নাতা এঁটে বলে, তুমি একটা বাচ্চা মেয়ে হয়ে আমার সঙ্গে লাগতে এসো না, নয়তো পরবর্তীতে এর ফল ভুগতে হবে। এখন তোমার হরলিক্স খাওয়ার সময়, প্রেম প্রীতি করার বয়স নয়। যদি আবারও কল করে বিরক্ত করো, আই সোয়ার তোমাকে খুঁজে বের করে কানের উপর 2-4টা থাপ্পড় দিয়ে বেয়াদব থেকে মানুষ বানিয়ে দেব। শেষাক্ত ঠান্ডা হুমকিতে অরিত্রিকা চমকে উঠে দ্রুত কল কেটে দেয়। সারহান গম্ভীর হয়ে বসে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কিছুক্ষণ আগে সে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করেছে, এখন একটু বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক তখনই একটা অচেনা নম্বর থেকে কল আসে। অচেনা মেয়েটির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, কিন্তু পরিচয় নিয়ে ছিল ধোঁয়াশা। বিষয়টা সারহানের মাথায় ঘুরপাক খেতে থাকে। তার ব্যক্তিগত নম্বর মেয়েটার হাতে গেল কিভাবে? কে মেয়ে? পরিচিত কেউ? ভার্সিটির কেউ নাকি বাইরের কেউ? ভাবনাগুলো মাথায় গেজ গেজ করছে। সারহান চেয়ারে হেলান দিয়ে বসে এসিটা চালু করে, কুলের উপর হাত রেখে চোখ বুজে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে পার্টি অফিসে তার জন্য বরাদ্দকৃত রুমের দরজা খুলে হেলে দুলে ঢুকে পড়ে আবির। সারহানকে এত গম্ভীর আর বিরক্ত মুখে বসে থাকতে দেখে সে কিছুটা অবাক হয়। করলার মতো মুখ দেখে তার কৌতূহল বেড়ে যায়। জিজ্ঞেস করে, কিরে, তোর মুখ করলার মতো তেতো লাগছে কেন? পেট খারাপ হয়েছে নাকি? সারহানের কপালের মধ্যাংশে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বিরক্তিসূচক শব্দ আওড়ে চাপা স্বরে বলল, মেজাজ গরম করিস না আবির। কি হয়েছে বল? তুই আগে বল আমার নাম্বার আবার কোন মেয়েকে দিয়েছিস? আমার না হওয়া ভাবে কসম কেটে বলছি, আমি কারণ তোর নাম্বার দেইনি। বিশ্বাস হচ্ছে না তোর কথা? কি করলে বিশ্বাস করবি? তোর আন্ডারওয়্যারে কসম কাটবো? আবির হতাশাপূর্ণ কণ্ঠে বলল। সারহান তেজক চাহনিতে তাকে থমকে বলল, একদম ফাইজলামি করবি না। আবির মন খারাপ করার ভান করে বলল, আমি সত্যি বলছি, তোর নাম্বার কাউকে দেইনি। তাহলে ওই মেয়েটা আমার নাম্বার কিভাবে পেল? কোন মেয়ে? ভার্সিটিতে চিরকুট লিখে আমায় বিয়ের প্রপোজাল দিয়েছিল, ওই বেয়াদব মেয়ের কথা বলছি। আবার কল দিয়েছিল? কি বললো? আবির কয়েক কদম এগিয়ে এসে আগ্রহ নিয়ে বলল। সারহান শক্ত কণ্ঠে বলল, বলা যাবে না। আবিরের কেমন যেন সন্দেহ হলো, সন্দেহান কণ্ঠে বলল, বাই নিসাস মেয়েটা তোকে ওর বাচ্চার বাবা বানাতে চাইনি তো? সারহানের মেজাজ বিগড়ে গেল, তার চোয়াল শক্ত হয়ে এলো। জ্বলন্ত চাহনি নিক্ষেপ করে লুহু স্বরে বলল, লাথিটা পশ্চাতে খাবি নাকি অন্য কোথাও খাবি? আগে ঠিক কর, তারপর বলছি মেয়েটা কি বলেছে। ভাই, তোর আমার পশ্চাতের সাথে কিসের শত্রুতা? শুধু উঠে লাথি দিতে চাস কেন? আবির নাটকে ভঙ্গিতে বলে উঠল। সারহান চবর্গীয় শব্দ উচ্চারণ করে রাগ সংবরণ করে বলল, গেট আউট। আবির হাজারি করে বলে উঠল, আমায় বেরিয়ে যেতে বলছিস? মেয়েদের মতো নাটক না করে বের হ।
শালা, মেয়েটার উপর রাগ না দেখিয়ে আমার উপর কেন রাগ দেখাচ্ছিস? 5 সেকেন্ডের মধ্যে রুম থেকে বের হ। যাচ্ছে, আর মনে মনে বদদোয়া দিলাম ওই মেয়ের যেন তোর গলায় ঝুলে পড়ে। কথাটি বলে আবির হন হুনিয়ে রুম থেকে বের হয়ে গেল। সারহান নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। সময় নদীর স্রোতের ন্যায় বহমান। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই সময়ও কারোর জন্য অপেক্ষা করে না। এর মাঝে পেরিয়েছে প্রায় 1 সপ্তাহ। সকলে নিজেদের মতো নিজেদের জীবনে চলমান কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছে। চৌধুরী 2 বাড়ির লোকজন বেশ ভালো সময় কাটাচ্ছেন। এর মাঝে আরশাদ সাহেব, তানিয়া বেগম, সাদাত, ইসমা বেগম ও ইশরা এসেছিল আরিত্রিকাদের বাড়িতে। 2 দিন আগে আরিত্রিকার বন্ধু মহল এসেছিল, কিন্তু রুহান ছিল লাপাত্তা। সবাই মিলে অনেক আড্ডা দিয়েছে তারা। আরিত্রিকার সপ্তাহ খানেক বাড়িতে রেস্ট করার কথা থাকলেও তা অপমান্য করে সে ভার্সিটিতে যাওয়া আসা করেছে। সেদিনের পরে অরিত্রিকার সাহস হয়ে ওঠেনি সারহানের সাথে কথা বলার, আর না দেখা হয়েছে। আগের মতো জীবন চলছে তার, যেখানে সারহান নামক কাঠখুট্টা রক্তটা মানুষটা কোথাও নেই। সবাই আগের মতো জীবন যাপন করছে, কিন্তু অরিত্রিকার জীবনে হঠাৎ পরিবর্তন এসেছে। গোধূলি লগ্ন পেরিয়ে সন্ধ্যা নেমে আসছে ধরণীতে। সূর্য অস্তমিত প্রায়। পাখিরা নিজেদের নিরে ফিরছে। ভার্সিটির ক্লাস শেষ করে কাঁধে ব্যাগ চাপিয়ে মাত্র বাড়িতে ঢুকলো অরিত্রিকা। ক্লান্ত শরীরে দুর্বল চিত্তে হেলে দুলে গুনগুন করতে করতে সদর দরজা পেরোই। শুকনো বদন ঢুলো ঢুলো চক্ষুদয় আশেপাশে তাকালো। তাকাতেই চমকে গেল, আরে এটা তো তার বাড়ি নয়। ভুল করে কি অন্য বাড়িতে চলে এসেছে? সে ভালো করে পর্যবেক্ষণ করে বাড়ির ভেতরটা। ক্লান্তি ভুলে চঞ্চল পায়ে পুনরায় সদর দরজা নেম প্লেট দেখতে যায়। 2 চক্ষু বড় বড় হয়। নেম প্লেটের নাম দেখতে থাকে। সেখানে লেখা মোহাম্মদ আজমল চৌধুরী। না, সে তো ঠিক বাড়িতে এসেছে। তাহলে বাড়ির ভেতরে এতটা অচেনা কেন? অরিত্রিকা ব্যস্ত ভঙ্গিতে ভেতরে গেল। কিচেন নিচে রুমগুলো পরখ করলো, সব ফাঁকা। বাড়ি খালি, জিনিসপত্র সব উধাও। মনে হচ্ছে একটা ফাঁকা বাড়িতে সে একা একা অবস্থান করছে। গা ছমছম করে উঠলো। তাহলে কি বাড়িতে চুরি হয়েছে? ভাবতেই গলা শুকিয়ে গেল। উপর তলা থেকে ধপ ধপ শব্দ আসছে। মনে হচ্ছে কেউ আছে। সে সাহস নেই মেঝেতে পড়ে থাকা স্টিলের লাঠির ন্যায় কিছু একটা তুলে নিয়ে দ্রুততার সহিত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিশ্চয়ই বজ্জাত চোর উপরের তলার জিনিস প্যাক করছে। তবে এবার আর পালাতে পারবে না, কারণ সে লাঠি নিয়ে বেদম কালানি দেবে। অরিত্রিকা আশঙ্কিত বদনে পা টিপে টিপে তার রুমের দরজার দিকে তাকালো। দরজা আধখোলা থাকায় ভেতরে কয়জন আছে তা বোঝা মুশকিল। সে লম্বা শ্বাস নিল। ভয়ে কাঁপতে থাকা বুকে পাথর চাপা দিল। সাহস সঞ্চার করে স্টিলের লাঠিটা শক্ত করে 2 হাতে উঁচে ব্যাঙের ন্যায় লাফ দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। চিৎকার করে বলল, আরে এবার চোর কোথায় পালাবি রে? কথাটা শেষ করার সাথে সাথে পিছে দুরুম করে কিল বসিয়ে দিল। অরিত্রিকা ব্যথায় মৃদু চিৎকার দিয়ে উঠল। হাতে থাকা স্টিলের লাঠিটা সশব্দে মেঝেতে পড়লো। ব্যথায় কোচকে ওঠা মুখশ্রীতে রাগান্বিত দৃষ্টিতে তাকালো মানুষটির দিকে। অরিন কটমট করে তাকিয়ে বলল, আমাদের তোর চোর মনে হচ্ছে? অরিত্রিকা বিস্ময়ে যেন বাকরুদ্ধ হয়ে গেল। গোল গোল বিস্ফোরিত চক্ষুদয় তাকালো অরিনের রাগে লাল হয়ে যাওয়া মুখের দিকে। পেছনের দিকটায় সাথী বেগম দাঁড়িয়ে আছেন কপাল কুচকে, লাগেজে জামা কাপড় গোছাচ্ছেন। অরিত্রিকা ফুস করে তপ্তশ্বাস ছাড়লো। সে বোকা বনে গেল। ভাবলো কি আর এসে দেখলো কি? হাত দ্বারা পিঠ নাড়তে নাড়তে রুমে চোখ বোলাতে লাগলো। পুরো রুম ফাঁকা। সে তো ভেবেছিল বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু এসে দেখলো বাড়ির মানুষ চোরের মতো কাজকর্ম করছে। অরিত্রিকা কৌতূহল নিয়ে শুধায়, বাড়ির রুমগুলো ফাঁকা কেন? রুমের আসবাবপত্র কোথায়? অরিন মুখ বাঁকিয়ে বলে, আইসে বাপ্পারাজের ফিমেল ভার্সন। আগে বলো, আমার রুমের জিনিসপত্র কোথায়? সব আসবাবপত্র ট্রান্সফার করা হয়েছে। না, আমি বিশ্বাস করি না। অরিত্রিকা নাটকীয় ভঙ্গিতে উচ্চস্বরে বলল। অরিন ঝামটে মেরে বলল, নাটক কম করো প্রিয়। অরিত্রিকার ভাবভঙ্গি পরিবর্তন হলো। সে এবার কিছুটা সিরিয়াস হলো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমরা কি অন্য কোনো জায়গায় সেটেলড হচ্ছি? হ্যাঁ, কোথায়? চৌধুরী নিবাসে। অরিত্রিকার কর্ণকুহরে কথাটা প্রবেশ করতে হতবিহ্বল হয়ে গেল। মুখশ্রী অস্বাভাবিক কঠোর এবং মলিন হয়ে উঠল। অবিশ্বাস্য চাহনিতে তাকালো অরিনের দিকে। 2 কদম এগিয়ে গিয়ে মলিন মুখে বলল, তুমি আমার সাথে মজা করছো আপু? না, হঠাৎ ওই বাড়িতে কেন যাচ্ছি? বাবার সিদ্ধান্ত এটা। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক করলো। শান্ত কণ্ঠে বলল, আব্বু বলেছিল আমরা আর ওই বাড়িতে ফিরবো না। অরিন বিরক্তি প্রকাশ করে বলল, তোর ব্ল্যাকমেলের কারণে এসব ছেলে বলানো কথা বলেছিস। আপু, আমি ওই বাড়িতে যাব না। অরিন কিছু বলতে যাবে এমন সময় সাথী বেগম রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললেন,
আবার যদি আগের মতো নাটক শুরু করিস তাহলে কিন্তু তোকে রেখে চলে যাব। অরিত্রিকা চটে যায়। তিরিক্ষি মেজাজে বলে, ঠিক আছে, আমার আসবাবপত্র রেখে যাও, আমি এখানে একা একা থাকবো। অরিত্রিকার অবুজের ন্যায় জেদ দেখে সাথী বেগম বেশ রেগে গেলেন। তিরিক্ষি মেজাজে বলল, দুগালে দুইটা থাপ্পড় মারলে সব জেদ পানি হয়ে যাবে বিয়াদব মেয়ে। একটু পরে গাড়ি আসবে আমাদের নিতে, ফ্রেশ হয়ে নাও দ্রুত। অরিত্রিকা বিরক্তির সঙ্গে মুখ গোমরা করে ধপধপে অন্য ঘরে চলে যায়। আবার সে চৌধুরী নিবাসে যেতে হবে, আবার সেখানে থাকতে হবে, এমন ভাবনায় তার রাগে অভিমানে বুকটা কুঁচকে ওঠে। সারহান ভাইয়ের বকুনি, তিরস্কার, সেই চিরচেনা কঠোর আচরণ সবকিছু নতুন করে দুঃসহ বাস্তবতা হয়ে সামনে দাঁড়িয়েছে। অপমানিত হতে হবে, সহ্য করতে হবে অবজ্ঞার তীর। এ জীবন থেকে মুক্তি নেই, এই আবদ্ধতা থেকে নিষ্কৃতি নেই, এ যেন চিরস্থায়ী শৃঙ্খল। এতদিন যে শান্তির জীবন গড়ে তুলেছিল আজ তার উপর যেন তলা পড়ে গেল। আর কোথাও নেই অবাধ স্বাধীনতা, নেই প্রশান্তির আশ্রয়, আছে শুধু এক ঘোরতর যন্ত্রণার জাতকল, যেখানে তাকে পিষ্ট হয়ে থাকতে হবে। চৌধুরীর নিবাসে আজকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সব বয়সী মানুষদের মাঝে আমেজের ভাব, ছোট বড় সকলে হাসি ঠাট্টা তামাশা, বাড়িটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ 2 বছর পর চৌধুরী বাড়ির ছোট ছেলে এবং স্ত্রী সন্তান নিয়ে পদার্পণ করছেন। তাদের জন্য জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। বিভিন্ন পদের খাবারের গন্ধে মম করছে গোটা বাড়ি। দীর্ঘদিন পর লিভিং রুমে আরশাদ সাহেব এবং আজমল সাহেব জমিয়ে আড্ডা দিচ্ছেন। এতদিনের জমানো নানা কথায় আসর যেন জমে উঠেছে। তানিয়া বেগম, সাথী বেগম এবং অরিত্রিকার ফুপু ইসমা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। অরিন ইশরা এবং সাদাত ইশরা রুমে আড্ডা দিচ্ছে। অরিত্রিকা মুখ গুমরা করে বাবা চাচার সামনের সোফায় বসে আছে লেভিকে নিয়ে। সে আদরে ভঙ্গিতে হাত বুলিয়ে দিচ্ছে কোলে শুয়ে থাকা লেভিকে। লেভিও মালকিনের আদরে যেন আরো আদরে হয়ে উঠেছে। লেভি হলো অরিত্রিকার পোষা পার্সিয়ান বিড়ালের নাম। আম্মা, কোনো কারণে কি তোমার মন খারাপ? আরশাদ সাহেবের কথা কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকার ধ্যান ভেঙে যায়। সে স্বাভাবিকভাবে তাকায় সামনে, হালকা হেসে বলে, মন খারাপ না। আরশাদ সাহেব হাসলেন, বললেন, তুমি আসবে বলে তোমার রুমটা স্পেশাল করে ডেকোরেট করেছি, পছন্দ হয়েছে? অরিত্রিকা উচ্ছ্বসিত হয়ে প্রত্যুত্তর করলো, অনেক পছন্দ হয়েছে বড় বাবা, ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছে। আইডিয়াটা কার? সাদাতের। আমি জানতাম। বলে হেসে দিল অরিত্রিকা। তানিয়া বেগম এর মাঝে লিভিং রুমে হাজির হলেন। সকলকে উদ্দেশ্য করে বলেন খেতে যাওয়ার জন্য। আরশাদ সাহেব এবং আজমল সাহেব আড্ডার সমাপ্তি ঘটিয়ে উঠে দাঁড়ালেন। অরিত্রিকা লেভিকে সোফায় শুয়ে দিয়ে কাঠফুট আনতে গেল। ঘড়ির কাঁটায় 12টা বেজে 20 মিনিট। সকলে যে যা রুমে ঘুমে বিভোর। সারহানা এখনো রাতে ফেরেনি। ছেলের জন্য লিভিং রুমে বসে অপেক্ষা করছেন তানিয়া বেগম। স্মার্ট টিভিতে নিউজ দেখছেন আজকের। প্রতিদিন তানিয়া বেগমের রাতের রুটিন সারহানার সব দিয়ে জেগে থাকা এবং নিজ হাতে খাবার বেড়ে খাওয়ানো। সারহানের প্রতিদিন আসতে গভীর রাত হয়। সকলে তখন গভীর ঘুমে মগ্ন থাকে। কিন্তু তানিয়া বেগমের মায়ের মন, ছেলে সারাদিন রাজনৈতিক কাজে থাকে, কিন্তু বাড়ির কারোর সাথে সময় কাটানোর সময় হয় না। তাই সারহান রাতের খাবার খেতে খেতে মায়ের সাথে 2-4টা কথা বলে নেয়। অরিত্রিকা ঘুমো ঘুমো চক্ষু ডোলে শুয়ে বেয়ে নিচে নেমেছে। মুখ বয়াবে ফুটে উঠেছে বিরক্তি ভাব। মাথা ব্যথায় জীবন আজ মরা হয়ে যাচ্ছে। ওষুধ খেয়ে ঘুমেছিল, কিন্তু তাও মাথা ব্যথা কমছে না। কফি বানিয়ে খেলে হয়তো মাথা ব্যথা থেকে নিস্তার পাবে সে। সিঁড়ি থেকে নেমে এলোমেলো পায়ে সোজা কিচেনের দিকে যেতে লাগলো। অরিত্রিকা, এখনো ঘুমাসনি? তানিয়া বেগমের কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করলো। সে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। তানিয়া বেগমকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে গেল। ধাপ করে বসে পড়লো তানিয়া বেগমের পাশে। মাথা ব্যথায় চোখ মুখ কুঁচকে বলল, মাথা ব্যথা করছে বড় মা। তানিয়া বেগম বিচলিত হলেন। হাতের উল্টো পিঠ দ্বারা অরিত্রিকার কপাল ছুঁয়ে দেখলেন, না, জ্বর আসেনি। তিনি হাত নামিয়ে বললেন, মাথা ব্যথা করছে, আগে বলিসনি কেন? ওষুধ খেয়েছিস? খেয়েছি, কিন্তু কমছে না, তাই কফি বানাতে আসলাম। তুই এখানে বস, আমি বানিয়ে নিয়ে আসছি। আমিও যাচ্ছি তোমার সাথে। ঠিক আছে, চল। তানিয়া বেগম আর অরিত্রিকা কিচেনে চলে গেল কফি বানানোর জন্য। সারহান ক্লান্ত ভঙ্গিতে সদর দরজা খুলে প্রবেশ করলো। মুখাবয়ব অতিশয় শক্ত এবং গম্ভীর। ললার জোরে বিন্দু বিন্দু ঘামের আবির্ভাব। জবজবে ঘেমে যাওয়া ব্ল্যাক শার্ট, সুঠাম দেহি প্রশস্ত শরীরে। শার্টের দুহাতে কোনো অব্দে গোটানো। পুরুষালী ইস্পাত দৃঢ় পেশিবহুল হাত দ্বারা বিরক্তির সহিত শার্টের উপরের বাটন খুলে ফেললো। শানিত পায়ে এগিয়ে আসতে আসতে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো চারপাশ।
কিচেন থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। সারহান বুঝলো তানিয়া বেগম হয়তো কিচেনে আছেন। সে এসে বসলো সোফায়, ক্লান্ত শরীর এলিয়ে দিল সোফায়, চোখ বন্ধ করে নীরব চিত্তে। কিছু সময় পর ক্ষীণ আওয়াজ ভেসে আসলো। কুলের উপর গরম কিছুর অনুভূতি হচ্ছে। সে চোখ বন্ধ করে কুলের উপর হাত রাখলো। নরম তুলতুলে অনুভব হচ্ছে। বোঝার চেষ্টা করলো কি, ম্যাও ম্যাও আওয়াজ কর্ণে কোহরে প্রবেশ করলো সারহানের। তৎক্ষণাৎ চক্ষুদয় মেলে তাকালো। পায়ের উপরে বিড়াল বসে থাকলে দেখে কপাল কুঁচকে গেল। বিরক্তির সহিত সে দ্রুত উঠে দাঁড়ালো। ধারালো হয়ে উঠলেও দৃষ্টি। বিড়ালটা লাফিয়ে পড়লো মেঝেতে। বেশ ভাব নিয়ে ঘুরঘুর করতে থাকলো সারহানের আশেপাশে। সারহান বিরক্তির সূচক চাহনিতে তাকিয়ে আছে বিড়ালটির দিকে। তার বাড়িতে তো বিড়াল ছিল না, আসলো কিভাবে? এটা কার বিড়াল? ঈশ্বর নয় তো? হতে পারে। সারহানের এসব বিড়াল ভীষণ অপছন্দনীয়। ইশরাকে বলতে হবে এই বিড়াল যেন তার আশেপাশে না আসে। আমার বেবিটা উঠে গেছে, নিশ্চয়ই আমাকে কাছে না পেয়ে নিচে চলে এসেছো। আমার কাছে আসো। সারহানের কর্ণকুহরে অপ্রত্যাশিত মেলি কণ্ঠস্বর পৌঁছালো। সে কিছুটা বিস্ময় নিয়ে তাকালো কিচেনের দিকে। অরিত্রিকা কফি হাতে এগিয়ে আসছে এদিকে। বেশ অবাক হলো, কিন্তু প্রকাশ করলো না, শুধু সরু চোখে তাকিয়ে থাকলো। অরিত্রিকা এসে দাঁড়ালো দ্রুত বজায় রেখে। সে সারহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করলো। কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। হাতে থাকা কফির মগটি বাড়িয়ে দিয়ে মিনমিন করে বলল, কফি খাবেন? সারহানের ভ্রু যুগল বেঁকে যায়। গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করলো, নট ইন্টারেস্টেড। অরিত্রিকা মুখ বাঁকালো। 2 কদম পিছিয়ে গিয়ে বসলো সোফায়। লেভি এক লাফে গিয়ে আরামপ্রিয় ভঙ্গিতে মালকিনের পাশে ঘেসে বসলো। সারহান বুঝলো এই বিড়ালটা অরিত্রিকার। সারহান অগ্নিশিখার মতো ঝলসে ওঠা চোখে বিড়ালটি আর অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করছিস? অরিত্রিকা তীব্র বিরক্তিতে আক্রমণাত্মক সুরে পাল্টা উত্তর দিল, আমার বাড়িতে আমি আসবো, এর জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? আজব। অরিত্রিকা তেরা কথা বলে চুমুক দিল গরম কফির কাপে। আহ, কতদিন পর বড় মায়ের হাতে টেস্টি খেলো। মন প্রাণ জুড়ে গেল যেন। সারহান বসলো পায়ের উপর পা তুলে দিয়ে। বিদ্রুপাত্মক হেসে বলল, 2 বছর পর বাড়ির কথা মনে পড়লো? অরিত্রিকা কফি গিলে তেষ্টা স্বরে বলল, প্রতিদিন মনে পড়তো, কিন্তু আপনি এই বাড়িতে থাকেন তাই আসতে মন চাইতো না। তাহলে আজ আসলি কেন? আমার মর্জি তাই এসছি। সারহান দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। অরিত্রিকা চিল মুড়ে কফি খেতে থাকলো। লেভি সোফা থেকে নেমে ল্যাজ নাড়িয়ে সারহানের পায়ের কাছে ডেকে উঠলো। সারহান ভরাট কণ্ঠে বলল, তোর বিড়ালকে আমার সামনে থেকে সরা, নয়তো তুই আর তোর ঢঙ্গি বিড়ালকে বাড়ির বাহিরে রেখে আসবো। অরিত্রিকা এক চুমুকে পুরো কফি খেয়ে নিল। ক্রোধে গজগজ করতে করতে সোফা থেকে উঠে এসে লেভিকে 2 হাতে তুলে নিয়ে আগলে নিল। গমগমে কণ্ঠে বলল, একদম আমার বেবিকে ঢঙ্গি বিড়াল বলবেন না সারহান ভাই, এটা আমার বেবি। সারহান হত বিহ্বল হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলল, তোর বেবি? অরিত্রিকা মৃদু হেসে লেভির গায়ে হাত বুলিয়ে বলল, হ্যাঁ আমার বেবি। আমার বেবিকে একদম বিড়াল বলবেন না, ওর নাম লেভি, বুঝলেন? ওহ গড, কি সময় আসলো! একটা বিড়ালের মা নাকি একটা মেয়ে মানুষ? আমি লেভিকে নিজের বাচ্চার মতো ভালোবাসি। সারহান যেন অন্য দুনিয়ায় চলে গেছে। হতবুদ্ধির ন্যায় অদ্ভুত চোখে তাকে রয়েছে অরিত্রিকা আর বিড়ালটির দিকে। সারহানের অদ্ভুত চাহনি দেখে হাসলো অরিত্রিকা। লেভিকে উদ্দেশ্য করে বলল, লেভি বেবি, মামুকে হাই বলো। সারহান খুক খুক করে কেসে উঠল। দ্রুততার সহিত সোফা থেকে দাঁড়িয়ে গেল। এখানে থাকলে নিশ্চয়ই আজ তার মাথা পাগল হয়ে যাবে। সে দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোর বিড়ালের বাচ্চার মামা নই। আর একদিন যদি আজে বাজে বকেছিস তাহলে দুটোকে পাবনায় ভর্তি করে আসবো। অরিত্রিকা অবাক হয়ে শুধায়, ওমা, আমি তো আমার বেবিকে আপনার সাথে পরিচয় করাচ্ছিলাম। সারহান গরম চোখে তাকালো। কিছু বলতে গিয়েও থেমে গেল। রাগান্বিত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অরিত্রিকা খিলখিলিয়ে হেসে দিল। বজত বেড়াকে প্রথম দিনে সহায়তা করেছে সে। বিশ্বজয়ের হাসি দিয়ে লেভিকে নিয়ে ছুটল রুমে। রাতের 3য় প্রহর। নিস্তব্ধতার এক গভীর রূপ মেলে ধরেছে আধারাচ্ছন্ন আকাশ। শীতল বাতাসের স্পর্শে প্রকৃতি যেন আরো গম্ভীর হয়ে উঠেছে। দূর অরণ্যের গহীন থেকে ভেসে আসছে নিশাচর পাখিদের অস্ফুট উদ্ভট সুর, যা রাত্রির নিস্তব্ধতাকে ভেদ করে আরো নিবিড় করে তুলেছে। ফেব্রুয়ারি 2য় সপ্তাহের প্রথম রাত। শীতের বিদায় বেলায় আচমকা তার প্রত্যাবর্তন ঘটেছে শহরে। দীর্ঘদিনের উষ্ণতার অভ্যাসে অভ্যস্ত মানুষ শীতের এই হঠাৎ আগমনে পুনরায় জড়সড় হয়ে গেছে। বাতাসে এক ধরনের অদ্ভুত শূন্যতা।
পথে প্রান্তরে নীরবতার দাপট যেন রাতের রাজ্যে এ সময় অদৃশ্য শাসকের উপস্থিতি। অন্ধকারে চাদরে মোড়ানো এই রাত্রিতে শীত যেন তার তীব্রতা বাড়িয়ে দিয়েছে মুহময় স্পর্শে। মৃদুমন্দ হাওয়া কাঁপিয়ে দিচ্ছে জানালার শিক গুটিয়ে নিতে বাধ্য করছে আলস্যে মোড়ানো ক্লান্ত মানুষকে। সাহানের ব্যালকনির দরজা আধখোলা, সেদিক দিয়ে সায় সায় করে হাওয়া রুমে প্রবেশ করছে। জানালার পর্দাগুলো হাওয়ায় দুল খাচ্ছে, ল্যাম্পের হালকা আলোয় আলোকিত রুমটি। সাহান বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, কপাল কুঁচকে চিন্তাগ্রস্ত মুখে হাতে থাকা মুঠো ফোনটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হোয়াটসঅ্যাপে আঙ্গুল গুলিয়ে আবিরকে মেসেজ দিচ্ছে। সে আজ ভীষণ চিন্তিত। গোপন সূত্রে কেউ খবর পেয়েছে তাদের দলের কেউ একজন তথ্য পাচার করছেন নয়ন তালুকদারের কাছে, কিন্তু কে সে বিশ্বাসঘাতক ব্যক্তি এখনো খবর পাওয়া যায়নি। সারহান জানে নতুন কোনো সমস্যায় পড়তে চলেছে সে। নিজেকে নিয়ে তার ভয় নেই, তবে পরিবার এবং দলের প্রতিটি সদস্যদের নিয়ে চিন্তিত। সপ্তাহ খানেক আগে সারহান আজমল সাহেবের বাড়িতে গিয়েছিল স্বইচ্ছায়। সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আজমল সাহেবকে চৌধুরী নিবাসে ফিরে আসার জন্য কনভিন্স করা। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং ভীষণ চতুরতার সহিত কাজটা সম্পূর্ণ করেছে সে। অরিত্রিকার জেদ একরোখা মনোভাব ভেঙে নিমিষেই গড়িয়ে দিয়েছে সারহান, কিন্তু বুকা অরিত্রিকা কিছুই জানতে পারল না। 2 বছর ধরে এই মেয়েটা তাকে ভীষণ জ্বালিয়েছে, আর তার কিছুটা মূল্য তো তাকে দিতেই হবে। সারহান চাইলে এই সবকিছু মাফ করে দিতে পারে না। এই দীর্ঘ সময়ে সে নীরবে সব সহ্য করেছে, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। গত 2 বছর ধরে সে দূর থেকে পাহারা দিয়েছে চাচা চাচি অরিন আর অরিত্রিকাকে। কারো আগোচরে তাদের নিরাপত্তার জন্য ছায়ার মতো মানুষ নিয়োজিত রেখেছে। কেউ জানেনি, কেউ টের পায়নি, অথচ প্রতিটি পদক্ষেপ তার নজরে ছিল। তখন সে ছিল একমাত্র ছাত্র নেতা, ক্ষমতার দৌড়ে সদ্য প্রবেশ করা এক তরুণ। কিন্তু এখন সে একজন সংসদ সদস্য। দায়িত্ব ও ক্ষমতা দুটোই বেড়েছে বহুগুণ। পরিবারের নিরাপত্তা তার কাছে সবকিছুর উপরে, আর সে কারণেই আজমল সাহেবকে ফিরিয়ে আনা ছিল অপরিহার্য। সে জানে অরিত্রিকা এতে চরম বিরক্ত হবে, হয়তো ক্ষুব্ধ, কিন্তু তাতে তার কিচ্ছু যায় আসে না। কারণ সে জানে কিছু সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে নিতে হয়। অরিত্রিকা তার চাচাতো বোন হলেও সারহান বেশ বিরক্ত মেয়েটার প্রতি। উদ্ভট কর্মকাণ্ড, বাচাল চঞ্চলতা, জেদি ওরণচণ্ডী ধাঁচের মেয়ে। ছোটবেলায় অরিত্রিকা শান্ত থাকলেও বড় হয়ে অশান্ত হয়ে গেছে। সারহান এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। পুনরায় দৃষ্টি নিবদ্ধ করে ফোনে মেসেজিং করা বাদ দিয়ে সরাসরি কল করে আবিরকে। সাথে সাথে আবির কল রিসিভ করে। ব্রো বল। সারহান গম্ভীর কণ্ঠে বলল, মেহমুদ, রইসের কি অবস্থা এখন? মোটামুটি ভালো, তবে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আমাদের আরো কয়েকজন লোক হসপিটালে সেট করে দে। খবর পেয়েছি মেহমুদ রইসকে হন্যে হয়ে খুঁজছে নয়ন তালুকদার। কাজ হয়ে যাবে। হৈমির কি খবর? মনের কাছে বাচ্চাটা ভালো আছে তো? হৈমি ভালো আছে, মুখ বাচ্চাটার ভালো করে খেয়াল রাখছে। আগামীকাল সকালের 2টা মিটিং ক্যান্সেল কর। কেন? একটু বিজি থাকবো তাই। ঠিক আছে। সারহান হঠাৎ চুপ হয়ে যায়। এক ধ্যানে উদাসীন ভঙ্গিতে তাকিয়ে থাকে ব্যালকনির দিকে। আবির কথা বলছে, কিন্তু সারহানের কোনো প্রতিক্রিয়া নেই। আওয়াজ শুনলে উত্তর দিচ্ছে না, কেমন যেন আনমনা ভাব তার মাঝে। আবির কোনো উত্তর না পেয়ে বলল, সারহান আমার কথা শুনতে পাচ্ছিস? সারহানের গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। কি হয়েছে তোর? কোনো কিছু নিয়ে আপসেট? হুম। তাহলে অন্যমনস্ক হয়ে আছিস কেন? এমনি। কি হয়েছে বল। সারহান উষ্ঠ কোণে মলিন হাসি ফুটে ওঠে, ভারী কণ্ঠে উত্তর দেয়, আজ চাচারা এসেছে। আবির অপ্রত্যাশিত খবরে ভীষণ খুশি হয়। উৎফুল্লতার সহিত বলে ওঠে, বলিস কি? তাহলে তো আজ তোর খুশির দিন। হ্যাঁ রে, আজ আমার খুশির দিন। আমি আজ ভীষণ খুশি, কিন্তু সেই খুশি প্রকাশ করতে ভয় হয়। জানিস, যেদিন চাচারা এ বাড়ি ছেড়েছিল সেদিন আমি কেমন থমকে গিয়েছিলাম। চোখের সামনে 2 ভাইয়ের বিচ্ছেদ দেখে জ্বলে উঠেছিল ভেতরটা। সুন্দর হাসি খুশিময় বাড়িতে ফাটল ধরেছিল আমার জন্য, তবুও আমি ছিলাম নির্বিকার এবং নিশ্চুপ। সাহসী মানুষটা আকস্মিক ঘটনায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমার সাহস হয়নি চাচা চাচির সামনে দাঁড়ানোর। সারহানের কণ্ঠ আজ কেমন যেন অশান্ত। প্রতিটি শব্দে মিশে আছে বিষাদের সুর। মুখের ভেতরে আগোচরে লালিত হাহাকার, কষ্ট, বিষাদে যেন আজ উগরে বাহিরে আসতে চাইছে। একজন কঠিন মনের মানুষ তীব্র কষ্টের কাহিনী শোনাচ্ছে। যে মানুষটা নিজের মনের কথা সকলের অগোচরে রাখে, আজ সে যেন মরিয়া হয়ে উঠেছে সে তিক্ত অতীতের সম্মুখীন হতে। সারহান, শান্ত হ। চাচার মৃত্যুসম পরিস্থিতির জন্য
আজও অনুশোচনা হয়, প্রতিটি ক্ষণে ক্ষণে নিজেকে অপরাধী ভাবি। আমি সেদিন দেখেছিলাম বাবাকে হারানোর ভয়ে মরছে যাওয়া অরিন এবং অরিত্রিকাকে। চাচিকে দেখেছিলাম নিজের স্বামীকে হারানোর ভয়ে কষ্টে কান্না করতে। সেই দৃশ্য এখনো চক্ষুপটে ভাসে। অরিত্রিকা আমাকে ভীষণ ভয় পেত, কিন্তু সেদিনের পর থেকে মেয়েটা একদম পাল্টে গিয়েছিল। সাহস নিয়ে এসেছিল আমার কাছে, ক্রোধ ক্ষোভ নিয়ে বলেছিল রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার সিদ্ধান্তে ছিলাম অটল। উত্তর দিয়েছিলাম রাজনীতি ছাড়বো না। ব্যাস, একটা সিদ্ধান্তের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।